নমস্কার। বাংলা গাইড ইউটিউব চ্যানেলে আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। এর আগের দুটি পর্বে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর নতুন সিলেবাস অনুযায়ী যে সমস্ত বিষয়গুলি আছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের প্রাচীন মধ্যযুগের সাহিত্যের ইতিহাস। তো সেইখানে আমরা আগের দুটি পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য এমসিকিউ প্রশ্নোত্তর যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। তৃতীয় পর্বের আজকের ভিডিওতে আমরা মঙ্গল কাব্য থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর আসার সম্ভাবনা আছে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটির মাধ্যমে উপকার পেতে পারে। ভিডিও সংক্রান্ত কোনো রকম সাজেশন থাকলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। তো আলোচনা শুরু করার আগে এই কটাই কথা ছিল, আর বেশি কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব সেগুলো যদি তোমরা খাতায় লিখে নাও এবং সেইগুলো যদি এখন থেকেই মোটামুটি প্র্যাকটিস করতে শুরু করো, তাহলে আশা রাখছি এই অংশ থেকে যে সমস্ত প্রশ্নে আসুক না কেন তোমরা তার সঠিক উত্তর করে আসতে পারবে। তো চলো আলোচনা শুরু করি। মঙ্গল কাব্য থেকে আমাদের প্রথম যে প্রশ্নটি আলোচনার জায়গায় রাখা হয়েছে সেটি হচ্ছে, মঙ্গল গান কবে থেকে রচিত হয়? উত্তর হচ্ছে খ্রিস্টীয় 4র্থ শতাব্দী। পরের প্রশ্ন হচ্ছে, কোন ধরনের মঙ্গল কাব্যে শিব প্রসঙ্গের বদলে হরিশ্চন্দ্রের উপাখ্যান সংযোজিত হয়েছে? উত্তর হচ্ছে ধর্মমঙ্গল। তৃতীয় প্রশ্ন, কোন শ্রেণীর কাব্যধারার বৈশিষ্ট্য হলো 12 মাসা? উত্তর হচ্ছে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যের চৌতিসা কি? বর্ণানুক্রমে যে 34টি অক্ষর আছে সেই 34 অক্ষরে দেবতার স্তব গান করা, এটাই হচ্ছে মঙ্গল কাব্যের চৌতিসা। নেক্সট কোশ্চেন, মঙ্গল কাব্যগুলির দ্বিতীয় অংশে কোন কাহিনী বর্ণনা করা হয়েছে? উত্তর হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গল কাব্য কোনটি? উত্তর হচ্ছে মনসা মঙ্গল। পরের প্রশ্ন, মনসা মঙ্গলের দেবীকে? উত্তর হচ্ছে মা মনসা। মনসা মঙ্গলের আদি কবির নাম কি? উত্তর হচ্ছে হরিদত্ত। চৈতন্য পূর্বযুগের একজন মনসা মঙ্গলকারের নাম লেখো। উত্তর হচ্ছে বিপ্রদাস পিপিলাই। পরের প্রশ্ন, চৈতন্য পরবর্তীকালের একজন মনসামঙ্গল কাব্যকারের নাম লেখো। উত্তর হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ। মনসামঙ্গল কাব্যগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় কাব্য কোনটি? উত্তর হচ্ছে পদ্মপুরাণ। নারায়ণদেবের মনসামঙ্গল কি নামে পরিচিত? পদ্মপুরাণ। অর্থাৎ মনসামঙ্গলের মধ্যে থেকেই নামকরণ, মানে মনসামঙ্গলের বিষয়বস্তু নিয়েই কাব্যটি রচিত হয়েছে পদ্মপুরাণ বা পদ্মপুরাণ, যেটাই বলি না কেন। পরের প্রশ্ন, কবি কেতকাদাস ক্ষেমানন্দের সময়কাল কোনটি? উত্তর হচ্ছে 7র্দশ শতাব্দী। নেক্সট কোশ্চেন, নারায়ণদেব কোন সময়ে মনসামঙ্গল কাব্য রচনা করেন? উত্তর হচ্ছে আনুমানিক 5ম শতাব্দী। চণ্ডীমঙ্গল কাব্যধারার আদি কবিকে? উত্তর মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে? উত্তর হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। মুকুন্দ চক্রবর্তীকে আমরা কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বলেও জানি। পরবর্তী প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর হচ্ছে বর্ধমান জেলার দামুন্না গ্রামে। কোন কবিকে কবি কঙ্কন নামে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। এই প্রসঙ্গে বলে রাখি, কবি কঙ্কন উপাধিটি তাকে দেওয়া হয়েছিল এই কারণের জন্য, কঙ্কন মানে হচ্ছে সোনার যে সমস্ত বালা মেয়েরা হাতের মধ্যে পরে থাকে। তো সোনার বালা হাতের মধ্যে পরে থাকলে যেমন হাতের সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক একই রকমভাবে কবি মুকুন্দ চক্রবর্তী যে সময়ে তার কাব্য রচনা করেছিলেন সেই কাব্যের যে গভীরতা, কাব্যের যে গ্রহণযোগ্যতা, এবং সেই সময় দাঁড়িয়ে তিনি এই কাব্যের মধ্যে যে ধরনের প্রতিভার পরিচয় রেখেছিলেন, তাতে করে সমস্ত কবিকুলের কাছে তিনি যে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠেছিলেন, তার সেই কৃতিত্বের জন্যই তাকে কবি কঙ্কন উপাধিটি দেওয়া হয়েছিল। অর্থাৎ তার এই প্রতিভা কোনো অংশেই দামি কোনো রত্ন বা মূল্যবান কোনো রত্নের থেকে কম ছিল না, সেই জন্যই কবি কঙ্কন উপাধিটি মুকুন্দ চক্রবর্তীকে দেওয়া হয়। পরের প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কোন কাব্যধারার কবি? তার কাব্যের নাম কি? উত্তর হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি এবং তার কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল। পরের প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তী কাব্যের সর্বপ্রথম সাহিত্যের কোন শাখা লক্ষ্য করা যায়? অর্থাৎ মুকুন্দ চক্রবর্তীর কাব্য, এই যে অভয়ামঙ্গল কাব্য তিনি লিখেছিলেন, এই কাব্যের মধ্যে সর্বপ্রথম পরবর্তী যুগে বা আধুনিক যুগের যে সাহিত্য, তার কোন লক্ষণটি দেখা গিয়েছিল? উত্তর হবে উপন্যাস।
তোমরা পরীক্ষার এই খাতার মধ্যে যে প্রশ্নটি লিখবে সেই প্রশ্নটি হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর কাব্যের মধ্যে সর্বপ্রথম সাহিত্যের কোন শাখার লক্ষণ দেখা যায়? উত্তর হলো উপন্যাস। পরের প্রশ্ন, মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি? উত্তর হৃদয় মিশ্র। মুকুন্দ চক্রবর্তী ছাড়াও চণ্ডীমঙ্গলের অপর একজন কবির নাম লেখো। উত্তর হচ্ছে দ্বিজ মাধব। পরবর্তী প্রশ্ন, দ্বিজ মাধব রচিত চণ্ডীমঙ্গল কি নামে পরিচিত? উত্তর হচ্ছে মঙ্গল চণ্ডী গীত। আমাদের মঙ্গল কাব্যের পরের প্রশ্ন হচ্ছে কবি মাধবানন্দ রচিত চণ্ডীমঙ্গলের নাম কি? উত্তর হচ্ছে সারদা চরিত। পরের প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর একজন চণ্ডীমঙ্গল রচয়িতার নাম লেখো। উত্তর হচ্ছে দ্বিজ রামদেব। চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডের নায়ককে? কালকেতু। চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডের নায়ককে? ধনপতি সদাগর। এইখানে বলে রাখি, চণ্ডীমঙ্গলের মধ্যে দুইটি খণ্ড লক্ষ্য করা যায়, একটি হচ্ছে বণিক খণ্ড এবং অপরটি হচ্ছে আখেটিক খণ্ড। তো সেই আখেটিক খণ্ডেরই নায়ক হচ্ছে কালকেতু এবং বণিক খণ্ডের নায়ক হচ্ছে ধনপতি সদাগর। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবিকে? উত্তর হলো ময়ূর ভট্ট। ময়ূর ভট্ট রচিত ধর্মমঙ্গল বিষয়ক কাব্যটির নাম কি? উত্তর হচ্ছে হাকন্দ পুরাণ। হাকন্দ পুরাণ বা আকন্দ পুরাণ, যেটাই বলি না কেন, নামটা একই নাম এবং কাব্যের বিষয়বস্তু একই। ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে? উত্তর হচ্ছে ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কি নাম কবে রচিত হয়? অষ্টাদশ শতাব্দী। ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম কি? উত্তর হচ্ছে লাউসেন। মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে গঙ্গারাম। মহারাষ্ট্র পুরাণ বইটি কোন বিষয়কে কেন্দ্র করে লেখা? বর্গী আক্রমণ। আমাদের বঙ্গদেশে যে বর্গী আক্রমণ হয়েছিল সেই বর্গী আক্রমণের বিষয়বস্তু নিয়ে বইটি লেখা। অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কে? উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়, যিনি অন্নদামঙ্গল কাব্যটি লিখেছিলেন। এই ভারতচন্দ্র রায়কে রায় গুণাকর উপাধি দেওয়া হয়েছিল। আমাদের পরের প্রশ্ন সেটা নিয়ে। ভারতচন্দ্র রায়কে কোন উপাধি দেওয়া হয়েছিল? উত্তর হচ্ছে রায় গুণাকর। ভারতচন্দ্র রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর হচ্ছে হাওড়া জেলার ভুরসুট পরগনার অন্তর্গত পেড়ো বসন্তপুর গ্রামে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে ভারতচন্দ্র রায়ের বাবার নাম কি? উত্তর, ভারতচন্দ্র রায়ের বাবার নাম হলো নরেন্দ্র নারায়ণ রায়। পরের প্রশ্ন, ভারতচন্দ্র কার পৃষ্ঠপোষকতায় অন্নদামঙ্গল লিখেছিলেন? উত্তর হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র। পরের প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত এবং কি কি? উত্তর হচ্ছে 3টি খণ্ড, অন্নদামঙ্গল, কালিকামঙ্গল এবং অন্নপূর্ণামঙ্গল। পরের প্রশ্ন, বিদ্যাসুন্দর গ্রন্থটি কে লিখেছেন? উত্তর ভারতচন্দ্র রায়। অন্নদামঙ্গল কাব্যের তৃতীয় অংশে কোন কাহিনী বর্ণনা করা হয়েছে? উত্তর হচ্ছে মানসিংহের কাহিনী। এবং আজকের আলোচনার আমাদের শেষ প্রশ্ন, কালিকামঙ্গল কাব্যটির সৃষ্টি হয় কবে? উত্তর হচ্ছে অষ্টাদশ শতকে। তো মোটামুটিভাবে মঙ্গল কাব্য থেকে এই কটি প্রশ্ন। যদি পরবর্তীকালে মনে হয় এইখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া বা নতুন কোনো প্রশ্ন সংযোজন করা, সেটা পরে বলা হবে বা পরে তোমাদের বলবো। আপাতত যে প্রশ্নগুলো দেওয়া হলো সেই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকেই মুখস্থ করো এবং প্র্যাকটিস করতে থাকো, তাহলে আশা করি এইখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা তার সঠিক এবং যথাযোগ্য উত্তর লিখে আসতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং আরও একবার বলছি, ভিডিও সংক্রান্ত কোনো রকম সাজেশন যদি থাকে তাহলে সেটি কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। আমাদের পরবর্তী আলোচনা আমরা আমাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। আজকের আলোচনা এইটুকুই।